হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের পড়াশোনা ভালোই চলছে এবং তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা টেস্ট পেপারের সলিউশন করব ইতিহাসের। এখানে খালি সলিউশনই করব না, আমরা এক্সপ্লেনেশন, প্রপার এক্সপ্লেনেশন জানবো এবং কি করে কোশ্চেন কম সময়ে অ্যাটেম্প্ট করতে হয় সেটাও শিখব। ঠিক আছে? সুতরাং ভিডিওটি তোমাদের শেষ অবধি দেখতে হবে, বিনা স্কিপ করে দেখতে হবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। প্রথম প্রশ্ন, আল-বেরুনি কোন ভাষায় সংস্কৃত, প্রাকৃত, পালি সাহিত্যের অনুবাদ করেন? উত্তর হবে আরবি। এবার আল-বেরুনি সম্পর্কে কিছুটা জেনে নিই। আমি যদিও অনেক কিছু জানিয়ে দিয়েছি, ওয়ান শটে আছে, তোমরা অবশ্যই দেখবে। আল-বেরুনি কার সাথে ভারতে আসেন? সুলতান মাহমুদের সাথে। তিনি মাহমুদের সভাকবি নিযুক্ত হন এবং আল-বেরুনি এই সংস্কৃত ভাষা ভারতে শেখে। হ্যাঁ, তারপর তাকে ফাদার অফ ইন্ডোলজি বলা হয়। তিনি পুরাণের অনুবাদ করেন, জ্যোতিষশাস্ত্রের অনুবাদ করেন। তার লিখিত গ্রন্থের নাম কিতাব উল হিন্দ, এটাও আরবিতে, 80টি চ্যাপ্টার। ঠিক আছে, পরের প্রশ্ন, ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার কার লেখা? বার্নিয়ে, মার্শাল, নুনিস, পায়েস। উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ের। এবার আমরা বার্নিয়ের সম্পর্কে জেনে নিই। বার্নিয়ার পুরো নাম হচ্ছে ফ্রাঁসোয়া বার্নিয়ের। তিনি ফ্রান্সের অধিবাসী। কার সময় ভারতে এসেছিলেন? শাহজাহান। তিনি কি ছিলেন? চিকিৎসক, দারাশিকর চিকিৎসক ছিলেন, ঔরঙ্গজেবের চিকিৎসক ছিলেন। হ্যাঁ, তিনি ঔরঙ্গজেবের উপর যে অত্যাচার হয়েছিল তার বর্ণনা দিয়েছে। এবার নুনিজ কোথায় এসেছিলেন? বিজয়নগর। কার সময়? অচ্যুত রায়। পায়েস কার সময় এসেছিলেন? কৃষ্ণদেব রায়। কোথায় এসেছিলেন? বিজয়নগর। তিনি কোথা থেকে এসেছিলেন? পর্তুগাল। ঠিক আছে, এগুলি মনে রাখবে। এইবার ম্যাচ দ্য ফলোইং। ঠিক আছে, ডান দিক বাঁ দিক মিলাইতে হবে। এই প্রশ্নগুলি আমার অন্যতম খুব পছন্দের, কারণ কি এগুলি করতে বেশি সময় লাগে না। কিন্তু তোমরা ভাবতে পারো যে দাদা না, এগুলো তো সময় লাগে, ডান দিকের সাথে বাঁ দিক মিলাইতে হবে, আবার এখানে 4টা অপশন মিলাইতে হবে। না, আমি তোমাদের দুটা পদ্ধতি দেখাবো, একটা প্রথাগত পদ্ধতি এবং আরেকটি আমার মতন পদ্ধতি। তোমরা দুটা পদ্ধতি দেখো, তারপর তোমরা বিচার করো কোনটা তোমাদের পছন্দের, প্রথাগত পদ্ধতি না আমার পদ্ধতিটা। ঠিক আছে, প্রথমে কি আছে? আবুল ফজল, ইবন বতুতা, আল-বেরুনি, বার্নিয়ে। তারপর এর বইয়ের নাম কি? ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার, কিতাবুল হিন্দ, রেহালা এবং আইন-ই-আকবরী। এবার ওই প্রথাগত পদ্ধতি দেখাই। আবুল ফজলের গ্রন্থের নাম কি? আইন-ই-আকবরী। ইবন বতুতার গ্রন্থের নাম কি? রেহালা। আল-বেরুনির গ্রন্থের নাম কি? কিতাবুল হিন্দ। বার্নিয়ার গ্রন্থের নাম কি? ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। তাহলে কি মিলাইতে হবে? এ ডি, তারপর 2SC, 3B, 4A, এটা হলো একটা। এবার আমার পদ্ধতি দেখো। আমি মনে করো এখানে দুটা অপশন জানি, আমি 4টা অপশন জানি না, দুটা অপশন জানি। আমি দেখবো আমি দুটা অপশন দিয়ে ক্লিয়ার করতে পারি কিনা আনসার। আমি কি জানি? আমি আল-বেরুনি জানি আর আবুল ফজল জানি। আল-বেরুনি গ্রন্থের নাম কি? আল-বেরুনি গ্রন্থের নাম কিতাব উল হিন্দ। তাহলে আনসার কি হবে? 3B। এখানে কোথাও 3B আছে? নাই। কোথায় আছে? একমাত্র এ আছে। তাহলে আনসার এ হবে, 100% হবে। এটাকে বলে চয়েস এলিমিনেশন, যেখানে তুমি 4টা অপশন না জানলেও হবে, দুটা জানলেও কাফি। এবার আমি এটা তোমাদের উপর ছাড়লাম, তোমাদের কোনটা পছন্দ, যেটা তোমার পছন্দ সেটা দিয়ে তুমি করো। এইবার দেখো একটা প্রশ্ন আমি টেস্ট পেপারে পেলাম। পাণ্ড্য রাজ্যের রপ্তানি বস্তু কি ছিল? মাছ, মুক্তা, সুতি বস্ত্র, মশলা। এই পাণ্ড্য রাজ্য কিন্তু তোমাদের টেক্সট বইয়ে নাই। এবার পাণ্ড্য দিছে মানে সঙ্গমকাল। ঠিক আছে, তাহলে চোল, চের দিতে পারে, চোল, চের, পাণ্ডে, এই 3 রাজবংশ। এবার আনসার কি হবে? আনসার হবে মুক্তা। অনেকেই কিন্তু পাণ্ড্য রাজ্য পড়ে নাই, চোলও পড়ে নাই। কি করে পড়বে? টেস্ট পেপারে নাই, কিন্তু তোমাদের সিলেবাসে আছে, ওই সিলেবাস কভার করে দিছে। কেন মুক্তা? এই পাণ্ড্য রাজ্যকে কি বলা হয়? মুক্তার দেশ। পাণ্ড্য রাজ্যের রাজধানী কি? মাদুরাই। কারণ এগুলা জেনে রাখো, দিতেও তো পারে। এবং এই পাণ্ড্য রাজ্যের প্রতীকী চিহ্ন কি ছিল? মাছ। এর জন্য অপশনে মাছ দিছে। এবং এই পাণ্ড্য রাজ্যের প্রসিদ্ধ রাজার নাম কি? নেডুনজেলিয়ান। ঠিক আছে,
এইখান থেকে প্রশ্ন দিতেই পারে। এবার পাণ্ড্য রাজ্য যেহেতু দিয়েছে, তোমরা এই চোল রাজ্য, চের রাজ্য সম্পর্কে জেনে রাখো। চের রাজ্য, এই চের বংশের প্রতীক কি ছিল? ধনুক। চের বংশের রাজা কে ছিল? প্রথম রাজা উদয়ন। তিনি মহাভারতের যোদ্ধাদের ভোজন করিয়েছিলেন। এরপর অন্যতম শ্রেষ্ঠ রাজাকে সেনগুটুবন, তিনি পত্নী পূজা শুরু করেন এবং তাকে লাল চের বলা হয়। এই চেলদের রাজধানী কোনটা? বেনজি। চেলদের গুরুত্বপূর্ণ বন্দর জেনে রাখো, তোন্ডা, মৌসিরি। এই যে উদয়ন, এই উদয়নকে কিন্তু উদয়ন জেরল বলা হয়। চেরদের সম্পর্কে এগুলিটি জেনে রাখো। এবার জানা নেই চোল। এই চোলদের প্রতীকী চিহ্ন কি ছিল? বাঘ। চোলদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রাজা কে ছিল? করিকাল। তিনি বেন্নির যুদ্ধে 12 জন এবং বৈপুর যুদ্ধে 9 জন রাজাকে পরাজিত করে। চোলদের রাজধানী কি? উরেউর। এই উরেউর ছিল সুতি বস্ত্রের জন্য বিখ্যাত। এই যে সুতি বস্ত্র। এবং পরবর্তীতে চোলদের রাজধানী পুহার হয় এবং একে কাবেরী পত্তনমও বলা হয়। এইগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে, যেহেতু পাণ্ড্য দিয়েছে, চোর চেল দিতেও কিন্তু কোনো বাধা নাই, কারণ সিলেবাসে আছে। তোমাদের টেক্সট বই না থাকলেও কোনো ব্যাপার না, সিলেবাসে আছে। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কিশোর ব্রাহ্মণকে দ্বিজ বলা হয় 8 বছর বয়সে, 12 বছর বয়সে, 25 বছর বয়সে, 7 বছর বয়সে। এই দ্বিজটা কি দাদা? দ্বিজ কথার অর্থ দ্বিতীয় জন্ম। এবার তাহলে তোমার প্রশ্ন আসতে পারে, ব্রাহ্মণ ঘরের ছেলেরা কি 2 বার জন্ম নেয়? না, এখানে দ্বিতীয় জন্ম বলতে বোঝানো হয়েছে উপনয়ন। আমাদের 16টা সংস্কারের মধ্যে উপনয়ন হচ্ছে অন্যতম সংস্কার। এই উপনয়ন যখন কোনো কিশোর বাচ্চার হয় তখন তাকে দ্বিজ বলা হয়, কারণ কি? তার তখন দ্বিতীয় জন্ম হয়। এটা শুধু ব্রাহ্মণদেরই হতো না, ঋগ্বৈদিক যুগে বৈশ্যদেরও হতো, ক্ষত্রিয়দেরও হতো। উপনয়ন হওয়ার পর পৈতে ধারণ করে এবং পৈতে ধারণ করার পর গুরুগৃহে গিয়ে ব্রহ্মচর্য ব্রত পালন করে এবং পড়াশোনা করে। তাহলে দ্বিজের কনসেপ্ট বোঝা গেল। এই ব্রাহ্মণদের ছিল 8 বছর বয়সী, ঠিক আছে? ক্ষত্রিয়দের ছিল 11 বছর বয়সী, বৈশ্যদের ছিল 12 বছর বয়সী। এবং এর একটি নির্দিষ্ট টাইমও ছিল, মাসও ছিল। ব্রাহ্মণদের হতো বসন্তকালে, ক্ষত্রিয়দের হতো গ্রীষ্মকালে এবং বৈশ্যদের হতো শরৎকালে। এই সময় তাদের উপনয়ন সংস্কার হতো। তাহলে দ্বিজ কথার অর্থ বোঝা গেল। প্রশ্ন কিন্তু তোমাদের এখানেও আসতে পারে, দ্বিজ কথার অর্থ কি? দ্বিতীয় জন্ম। করা আরেকটা প্রশ্ন, ব্রহ্মচর্যে কিশোরের প্রধান কাজ ও কর্তব্য কি? গুরু গৃহে বেদ পাঠ, শ্রম দ্বারা গুরুর সেবা, ভিক্ষা দ্বারা ক্ষুধা নিবৃত্তি, 4 নম্বর যুদ্ধ ও দেশ শাসন। এই যে উপনয়ন সংস্কারের পর কিশোর যখন গুরুগৃহে প্রবেশ করে শিক্ষা গ্রহণের জন্য, তখন তাকে এই কাজ করতে হয়। এক, গুরুগৃহে বেদ পাঠ করতে হয়, শ্রম দ্বারা গুরুর সেবা করতে হয়, ভিক্ষা দ্বারা ক্ষুধা প্রবৃত্তি করা হয়, যুদ্ধ করতে হয় না, যুদ্ধ তো পরের কাজ। তার মানে কি হবে? 1, 2, 3 ঠিক এবং 4 ভুল। ঠিক আছে। পরের প্রশ্ন, বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কোনটা? কলকাতা, বীরভূম, নবদ্বীপ, মালদা। সকলেই জানি নবদ্বীপ। কেন? মহাপ্রভু চৈতন্যের জন্মস্থান। এবং এই মহাপ্রভু সম্পর্কে আমরা জেনে নিই। মহাপ্রভুর নাম কি ছিল? তার নাম নিমাই। তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন, কীর্তন করেন, তিনি সকলকেই নিজের শিষ্য বানান। তিনি কার ভক্ত ছিলেন? শ্রীকৃষ্ণের। পরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়দেব, নানকদেব। আনসার কি হবে? কৃষ্ণদাস কবিরাজ। এবার দেখো, এই যে জয়দেব, এই জয়দেব কি লিখেছিল? গীত গোবিন্দ। আর নানক, নানক তো গুরু নানক, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। তার গ্রন্থের নাম কি? আদি গ্রন্থ। তার বাণী এখানে সংরক্ষিত আছে। তোমাদের কি এরকম ভালো লাগছে, না একটা আনসার খালি টিক করে আগায় যাবো, টিক করে আগায় যাবো, ওইটা ভালো? এক্সপ্লেনেশন ভালো না ওটা ভালো? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবার আদিনা মসজিদ নির্মাণ কে করেন? বারবাক শাহ, ইউসুফ শাহ, ইলিয়াস শাহ, সিকান্দার শাহ। আনসার কি হবে? সিকান্দার শাহ।
দেখো, এটা হচ্ছে বাংলায় সুলতানি রাজ্যের প্রতিষ্ঠা। এই ইলিয়াস শাহ, এর নাম কি ছিল? শামসুদ্দিন। তিনি আলী মুবারককে হত্যা করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নামে বাংলা প্রতিষ্ঠা করে এবং এর সময় ফিরোজ শাহ তুগলক বাংলা আক্রমণ করে, তারপর আবার তিনি চলে যান। এরপর রাজা কে হয়? সুলতান কে হয়? সিকান্দার শাহ। সিকান্দার শাহের সময় ফিরোজ শাহ তুগলক দ্বিতীয়বার বাংলা আক্রমণ করে। সিকান্দার শাহ দামাসকাসের অনুকরণে একটি মসজিদ নির্মাণ করেন। কোথায়? পান্ডুয়ায়। তার নাম আদিনা মসজিদ। এছাড়াও তিনি আরও কিছু জিনিস নির্মাণ করেন। কি কি? আখ ই সিরাজ মসজিদ, কোতোয়াল দরওয়াজা, এবং এগুলা কিন্তু সবই গৌড়ে অবস্থিত। এই যে বারবাক শাহ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নির্মাণ করেন। কি কি? লোটন মসজিদ, তাঁতিপাড়া মসজিদ। এই তাঁতিপাড়া মসজিদকে আবার 22 দরওয়াজা বলা হয়। দেখো, 22 দরওয়াজা আর এই কোতোয়াল দরওয়াজা, এই দুটার মধ্যে কিন্তু তোমরা একদমই কনফিউজ হবে না। এরপর চামকাটি মসজিদ। তাহলে মনে থাকবে সিকান্দার শাহের কি কি? পান্ডুয়ায় আদিনা মসজিদ, আখ ই সিরাজ মসজিদ এবং মোল্লা সিমলাই মসজিদ। আর বারবাক শাহের লোটন মসজিদ, তাঁতিপাড়া মসজিদ, চামকাটি মসজিদ। তাঁতিপাড়া মসজিদকে এবার 22 দরওয়াজা বলা হয়। পরের প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়? বিহার, দক্ষিণ ভারত, বাংলা, উত্তর ভারত। দেখো, রায়তওয়ারি বন্দোবস্ত কবে হয়? 1830। এবং এই ব্যবস্থার জনক কাকে বলা হয়? কলিন মুনরোকে। চালু কোথায় হয়? মাদ্রাজ প্রেসিডেন্সি, বম্বে। বম্বেতে কে চালু করে? এলফিনস্টোন। তাহলে এটা কোথায় হয়? দক্ষিণ ভারতে। বোঝা গেল? এছাড়াও চিরস্থায়ী 1793 কে করে? কর্নওয়ালিস। এর সাথে কে যুক্ত? জন শোর। এটা কোথা করে? বাংলা, বিহার, উড়িষ্যা। আরেকটা আছে কি? মহলবাড়ি। এটা কে করে? হল্ট ম্যাকেঞ্জি। কবে হয়? 1833। এবং এটা কোথায় হয়? মধ্যপ্রদেশ, গঙ্গা যমুনা দোয়াব। এটা কাদের সাথে করে? রায়তওয়ারি কৃষকদের সাথে। এইখানে জমিদার আর এখানে গ্রামের প্রধান, অনেকগুলা গ্রাম নিয়ে হয় একটি মহল এবং সেই মহলের প্রধানের সাথে করে। মনে রাখবে। এই ছিল তোমাদের টেস্ট পেপার সমাধান। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এরকম এক্সপ্লেনেশন চাই না খালি অপশানটি টিক করে দিলেই তোমাদের যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের শেয়ার এবং সাপোর্ট খুবই জরুরি। এছাড়াও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।